আম জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। তারেক রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং শুরুতেই আপনাকে আগাম নতুন বছরের শুভেচ্ছা। পাশাপাশি প্রশ্ন, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে মাত্র কয়েকদিনের মধ্যেই জামিন দিয়ে দেওয়া হলো। অবশ্যই এটি ইতিবাচক দিক হিসেবে আমরা দেখতে চাই, কিন্তু একই সঙ্গে প্রশ্ন ওঠে যে খুব স্বাভাবিকভাবে আমরা যেহেতু ধরে নিচ্ছি সরকারের উপর মহলের নির্দেশেই, তাদের ইশারাতেই আদালত জামিন দিয়েছেন শিরীন শারমিন চৌধুরীকে। আহ এর মধ্যে দিয়ে বিশেষ কোনো বার্তা কি আমরা রাজনীতিতে পেতে পারি? একই সঙ্গে প্রশ্ন, যদি তার জামিনটি মাত্র কয়েকদিনের মধ্যে হয়ে যায়, অনেকে মাসের পর মাস কারাগারে রয়েছেন, তাদের তাদের জামিনগুলো কেন হচ্ছে না? বর্তমান সরকার এই বিষয়গুলো বিবেচনা করবে কিনা, আপনার অভিমত কি? জি, আমরা কি প্রতিশোধের দিকে যাব নাকি আস্তে আস্তে সহনশীল আচরণ করব? বাংলাদেশের রাজনীতির কথা বলছি। এইটা স্থিতিশীল হওয়ার প্রয়োজন কিনা সেই প্রশ্ন করলে আমরা কোনো একটা সরকার যখন ব্যর্থতার দিকে যায় তখন সে সেই ব্যর্থতা ঢাকার জন্য প্রতিশোধ পরায়ণ হয় এবং মিথ্যা মামলায় মানুষকে হয়রানি করা শুরু করে। আর যদি সরকার যদি গঠনমূলক কিছু করতে চায় তাহলে সেটা সবাইকে নিয়েই করতে চায়। এটা আংশিক কিছু না। জুলাই গণ অভ্যুত্থানের পরে যেই ভয়ঙ্কর ভাবে মিথ্যা মামলাগুলো ঘটেছে, ঘটনা মিথ্যা না, মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এটা মিথ্যা না, কিন্তু যাদের নামটা গণহারে সম্পৃক্ত করা হয়েছে রাজনৈতিক বিবেচনায় সেটা তো মিথ্যা। তো সেই মিথ্যার শেষ হবে কবে? আমরা আসিফ নজরুল স্যার সে সময় বলতে আমরা শুনেছিলাম যে তিনি বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিব্রতকর একটা বিষয় এই যে এতগুলো মিথ্যা মামলা এইভাবে হয়েছে। তো তারাও স্বীকার করেছে কিন্তু তারা সমাধান করেনি। আমার কাছে ঈদের আগে যে ঈদটা গেল খুবই ভালো লেগেছে। ঈদের 3 দিন আগে, মানে 3 কার্য দিবস বন্ধ হওয়ার আগে, কোর্ট বন্ধ হওয়ার আগে, এটা বড় একটা সংখ্যা, মানে আসামিদের জামিন দেওয়া হয় যাদেরকে মিথ্যা মামলায় ব্যাপকভাবে জড়ানো হয়েছিল। সেই সংখ্যাটা অনেক বড়, কত মানুষকে জামিন দেওয়া হয়েছে। এই মানে জুলাই গণ অভ্যুত্থানের সময়ে যে অসহিষ্ণু পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা শেষ করতে চাই। সে জায়গা থেকে স্থিতিশীল কথা বললে তো আগে বলতে হবে যে গাজী গ্রুপ যে পুরায় শেষ করে দিল, সেখানে এতগুলো মানুষ মারা গেল, একটা মামলা তো হলো না, তাই না? ওটার তো ভিডিও রয়েছে, ওখানে কারা কারা লুটপাট করতে গেছে, কে কয়টা টায়ার চুরি করে নিয়ে যাচ্ছে, তাই না? তো ওটা তো জুলাই স্প্রিট নাকি, যে চুরি করা, ওখান থেকে একটা ফ্যাক্টরি মালামাল লুটপাট করা। তো আমি তো বলি গাজী যারা পুড়েছে তারা হলো ভারতের দালাল। গাজী যারা পুড়েছে তারা ভারতের দালাল, কারণ গাজী টায়ার হলো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। বাংলাদেশের এই টায়ার ফ্যাক্টরি পুরায়ে এখানে ইন্ডিয়ান 60% টায়ার ঢোকানো হয়েছে। তার মানে কি, তারা যারা পুড়েছে তারা ইন্ডিয়ান টায়ার গুলো বাংলাদেশে অ্যাভেলেবেল করার জন্য বাংলাদেশের একটা অ্যাসেট কে ধ্বংস করেছে। তো তারা ইন্ডিয়ার দালাল বলা যাবে না তাদেরকে? তো এইটা আর কি, অনেক কিছুই তো বলা যায় বললে, সেই মামলাগুলো সেই বিচারগুলো আস্তে আস্তে প্রশ্ন আসবে, মানুষ কথা বলবে। আহ, সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, কিংবা সাংবাদিক শাহরিয়ার কবির, সাংবাদিক মুজামিল বাবু, সাংবাদিক শাকিল আহমেদ, ফারজানা রূপা থেকে শুরু করে, শ্যামল দত্ত থেকে শুরু করে অনেক পরিচিত মুখ যেমন আছেন কারাগারে মাসের পর মাস বন্দী, আহ, আবার অসংখ্য সাধারণ নিরীহ মানুষও আছেন যারা আমি কোনো একটু প্রকার সহজ করে সরাসরি বলি আমি জি। একটু সহজ করে বলি। এই যে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মীদের পাশাপাশি অনেক নারী শিল্পী, তারপরে হলো নারী সাংস্কৃতিক কর্মী, তারা নারী সংসদ সদস্যের মনোনয়ন তুলতেছে, তাই না? তো আপনার হলো সাংস্কৃতিক কর্মীরা তো এভাবেই রাজনীতিতে আসে, যে রাজনীতিতে সাংস্কৃতিক কর্মীদের একটা প্রতিনিধিত্ব থাকে, আলেমদের একটা প্রতিনিধিত্ব থাকে, বিভিন্ন শ্রেণীর মানুষকে সম্পৃক্ত করা হয়। তো এইভাবেই তো আসাদুজ্জামান নূর ভাই রাজনীতিতে এসেছেন, এরকম করেই তো, তাই না? তো সেই মানুষটাকে এই রাজনীতিতে সম্পৃক্ত করার জন্য এতদিন ধরে জেলে আছে। আসাদুজ্জামান নূর ভাইয়ের কি অপরাধ? সে কার মায়ের সন্তানকে হত্যা করেছে আমি জানতে চাই। হ্যাঁ, উনি এখনো জেলে আছে, উনি জাস্ট জেলে আছেন, উনি একজন ফেমাস ব্যক্তি, উনি অনেক জনপ্রিয় একজন ব্যক্তি, শুধু এই কারণে যে ওনাকে ছেড়ে দিলে অনেক আলোচনা হবে, এই কারণে ওনাকে ছাড়ার মতো পরিস্থিতি হচ্ছে না। এটা কোনো মানদণ্ড হতে পারে ন্যায় বিচারের? ব্যারিস্টার ব্যারিস্টার আপনার হলো সাইদুল হক সুমন, হুম, হুম। তার মতো অনেক রাজনৈতিক নেতৃত্ব জামিন নিয়ে বের হয়ে গেছে,
হ্যাঁ, জামিন নিয়ে বের বাইশে হয়ে সালে গেছে। বাইশে অনেক সাইদুল হক অনেক কিন্তু অনেক জামিনে বের হননি, এটা রিমার ছড়িয়েছে, উনি কিন্তু জামিনে বের হননি। না না, বের হয়নি বলতেছি, ওনার হ্যাঁ, মতো অনেক রাজনৈতিক কর্মী জামিন নিয়ে বের হয়ে গেছে। জি জি, বের হ্যাঁ। হয়ে গেছে। জাস্ট ওনাকে ছাড়া হয় না কেন? কারণ উনি উনি একজন মানে হলো একজন জনপ্রিয় ব্যক্তি। অনেক মানুষ জানে চেনে ওনাকে, ছাড়ার সঙ্গে সঙ্গে একটা হইচই হবে, এই কারণে ছাড়তেছে না। কিন্তু এইটা কি বিচারের মানদণ্ড হওয়া উচিত যে কে অনেক পরিচিত তাকে ছাড়া যাবে না, আর কে কম পরিচিত তাকে ছাড়া যাবে? হুম আমরা হুম। সঠিক মানদণ্ডটা চাই বিচারের ক্ষেত্রে। যারা অন্যায় করছে, অপরাধ করছে, তাদেরকে একজনকে ছাড়া না হোক। যেই মায়ের সন্তান যে খালি করছে তাকে আপনি যা কিছু শাস্তি দেন, Right. কিন্তু আপনি আপনার হলো একজন মানুষ কোনোভাবেই সম্পৃক্ত না। ব্যারিস্টার সাইদুল হক সুমনের বাড়িতে আমি খবর নিচ্ছি, ওই এলাকায় একজন উষ্টাও খায়নি। উষ্টা খায়নি, হত্যা মামলা তো দূরের কথা, উষ্টা খাইয়েও কেউ পড়েনি। তো সেইখানে তাকে 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 কাকে মারা, কার মায়ের সন্তান মারার জন্য ওনাকে আটকে রাখা হচ্ছে। আমরা কিছু কিছু খোঁজ খবর নিচ্ছি অ্যাকুরেটলি, এবং আমরা এই জায়গাতে সরকারকে সব সময় বলার চেষ্টা করি। আমাদের সামনে আমাদের বড় ভাই বন্ধু যখনই দেখা হয়, আমরা বলি, আমি বলি যে যে মানুষগুলো নির্দোষ তাদেরকে ছাড়া যাওয়ার ক্ষেত্রে আপনারা কঠোরতা অবলম্বন করেন না। স্পিকার শিরীন শারমিনের ক্ষেত্রে আমরাও বারবার অনুরোধ করেছি, এটা মনে হয় একটা খারাপ হলো, ঠিক আছে। তো তো আমরা জানতে পারছি তারা আত্মসমর্পণের বিষয়ে আহ্বান জানিয়েছিল। কারণ আপনার সোসাইটিতে কোন রকম আইনের মানে হলো পরিধির মধ্যে না থেকে হুম, হুম। কোনো জামিন ছাড়া একটা মানুষ এমনি এমনি ঘুরে বেড়ায়, সেটাও হয় না। তো এখন উনি জামিন নিয়ে আসলেন, আমি মনে করি ওনার হাত দিয়ে আওয়ামী লীগ রাজনীতির একটা স্পেস এবং ভালো একটা স্টার্ট আপ হতে পারে, এবং সেটা শুরু করতে দেওয়া উচিত আমি মনে করি। অনেকে মনে করছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ আসতে পারে, আশার গুঞ্জন রয়েছে শিরীন শারমিন চৌধুরীর হাত ধরে বা তার নেতৃত্বে, অথবা তিনি গোছানোর দায়িত্বে থাকবেন, এমন নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। আহ, এবং বিএনপি সরকার হয়তো নমনীয় হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি ওপেন করার দিকে, যদিও সেটি আইনে পরিণত হয়েছে যে অধ্যাদেশে আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছিল। তারপরেও একটা প্রস্তুতি হয়তো অনেকে দেখছে না। আবার বিপরীত ধর্মী কথাবার্তাও আছে যে যদি আওয়ামী লীগের রাজনীতি ওপেন করার মানসিকতা থাকবে, তাহলে এটি আইনে পরিণত করা হলো কেন এই অধ্যাদেশটি। সব মিলিয়ে শিরীন শারমিন চৌধুরী আটক এবং মাত্র কয়েকদিনের মাথাতেই তার বেরিয়ে আসা জামিনের মাধ্যমে, সবকিছু মিলিয়ে আপনার কাছে কিসের ইঙ্গিত মনে হচ্ছে, অথবা কিসের সিমটম আপনি দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের রাজনীতির দিক থেকে? জি, অনেক ধন্যবাদ। প্রথমত, বাংলাদেশের রাজনীতিতে যাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয় তাদেরকে আরো প্রাসঙ্গিক করা হয়, তাই না? ওই মুসলিম লীগ এবং জামাত ইসলাম কাছাকাছি ভূমিকা ছিল না 1971 সালে, হুম, হুম, তাই না? তো হুম, হুম। জামাতে ইসলামকে এত বেশি অ্যাটেনশন দেওয়ার ফলে তারা এই জায়গা থেকে মূল্যবান হয়েছে। আপনি কারো বেশি বিরোধিতাও যদি করেন তাহলে সে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো এই জায়গাটা আওয়ামী লীগের জন্য সবকিছু নেগেটিভ না আমি মনে করি। এই নিষেধাজ্ঞা যেটা ডক্টর ইউনূস অধ্যাদেশ আকারে দিয়েছিল, জামাত এনসিপি মিছিল করে দাবি আদায় করেছিল, সেটাকে আইনে পরিণত হয়েছে। তো এটা দেখবেন যে ওইরকম আরেকটা বিল পাশ করে ওয়ান থার্ড মেজরিটিতে আবার বৈধ হয়ে গেছে। হ্যাঁ, এটা এটা আচ্ছা। সময় বলে দেবে, এটা প্রাসঙ্গিকতা সময় বলে দেবে আমি মনে করি। সব রাজনৈতিক দল করুক না, এত ভয় পান কেন? জনগণের উপর ছেড়ে দেন না। জনগণ কাউকে কে ভালো কে খারাপ বিচার করুক না। হ্যাঁ, আওয়ামী লীগের সময়ে আমরা সরকার বিরোধী রাজনীতি করছি। ফেসবুকে ওই খানকি ব্যবসা, চারজ, এইসব কমেন্ট এত করা ইজি ছিল না। যেভাবে কেজি দরে জামাত শিবির এখন প্রয়োগ করে এগুলো, এগুলো আওয়ামী লীগের সময় বলা ইজি ছিল না। তো অন্তত এই জায়গায় শৃঙ্খলা ছিল, এগুলো বলতে দিত না। এখন তো সওদার মতো নারী কর্মীদেরকে জামাত বানিয়ে মাঠে ছেড়ে দিয়েছে সার্ভিস দেওয়ার জন্য। তারা ভালো সার্ভিস দিচ্ছে, গুজব ছড়ানোর ক্ষেত্রে সার্ভিস দিচ্ছে। আমরা বাংলাদেশের রাজনীতিতে মহিলারা এইভাবে এইভাবে মুখ ঢেকে, হ্যাঁ, নোংরা নোংরা ফেসবুকে পোস্ট করছে, এটা বাংলাদেশের রাজনীতিতে কখনো ছিল না। তারা তো ফেসবুকে আসতোই না, ফেসবুকে প্রোফাইলই খুলতো না, এখন প্রোফাইল খুইলা তাদেরকে সেলিব্রিটি বানায় দিয়ে ভাড়ায় খাটাচ্ছে। আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছে, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস সরকারের যেই সময়টি ছিল সেটি জঙ্গি শাসন হিসেবে অনেকে ট্রিট করেন, এবং সেই সময়ে যে মব কালচারের সূচনা হয়েছিল এবং ভয়ঙ্কর আকারে পুরো জাতিকে গ্রাস করার পথে ছিল,
সেই মব থেকে আমরা নিশ্চয়ই এখনো পুরোপুরি বেরিয়ে আসতে পারিনি, এবং যার ধারাবাহিকতায় আমরা দেখলাম যে কুষ্টিয়াতে একজন সুফি মতাদর্শের মানুষকে বা সুফি মতবাদের প্রচারক, যেভাবে বলি না কেন, আম, একজন সুফি সাধককে পিটিয়ে হত্যা করা হলো। এরকম আরো বেশ কয়েক জায়গায় এরকম দেখা যাচ্ছে। কেন এমনটি ঘটছে? কেন এখনো এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? এইটা আমাদের কালচারাল ফাংশন কমে গেছে, সাংস্কৃতিক সাংস্কৃতিক জায়গাটা সংকীর্ণ হয়ে এসেছে, এবং সংস্কৃতির চর্চা যখন কমে যায় তখন পর্ণ আসক্ত হয়। হুম, বাহ্যিকভাবে সে দেখায় সে নবী প্রেমী, রাসূল প্রেমী, বাট ভিতরে ভিতরে সে মারাত্মকভাবে অ্যাডিক্টেড পর্নে। যখন আপনার সুস্থ ধারার সিনেমা থাকবে না, তখন উগ্রতা তাড়া দেবে। হুম, হুম। কখন হিন্দি সিনেমা আপনি আকৃষ্ট হবে মানুষ, যখন আপনার হিন্দি, আপনার দেশীয় একটা সিনেমা না থাকবে, তখন হিন্দি গান মানুষ শুনবে। যখন বাংলা গান মানুষ মানুষ পাবে না, তখন হিন্দি গানের প্রতি মানুষ ঝুঁকবে। মানুষ সব সময় তার বিনোদনের একটা আশ্রয় খোঁজে। ঠিক একইভাবে আমাদের যে উগ্রতার যে জায়গাগুলো, এগুলো আমাদের সংস্কৃতির বিকাশ ঠিক মতো হচ্ছে না। আমাদের সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র নাই। সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের পরিবর্তে বিকৃত সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র হচ্ছে, যে যার মতো করে সাংস্কৃতিক গবেষণা করে বলতেছে এটাই সংস্কৃতি, এটাই আমার ভাষা। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক, কিন্তু রাজনৈতিক কোনো সংযোগ আছে কিনা, বা সাম্প্রদায়িক শক্তি, রাজনৈতিক আগ্রহের শক্তি সংযোগ তো রয়েছে আছে, কিন্তু। রাজনৈতিক এই মব গুলোর পিছনে অর্থায়ন হয়, এই মব গুলোর পিছনে কারো পদত্যাগ আছে, এই মব গুলোর পিছনে কারো প্রমোশন পাওয়ার আকাঙ্ক্ষা আছে। বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে এই মব গুলো সৃষ্টি করাচ্ছে। এই মব গুলোর মধ্যে গ্রুপ ভিত্তিক গ্রুপ ভিত্তিক ব্যবসায়িক ভিত্তিক লড়াই আছে। বিভিন্ন মব গোষ্ঠীকে বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ আপনার হলো অর্থায়ন করে বিভিন্ন তার শত্রুকে দমাতে সে এই ধরনের আচরণ করছে। এগুলো অনেকগুলো অর্থায়ন পৃষ্ঠপোষকতার বিষয়ে ফাংশন করে এখানে। এগুলোর পেছনে রাজনৈতিক অসৎ উদ্দেশ্য আছে। তারা এই মবের মাধ্যমে সরাসরি যে কথাগুলো বলতে পারে না, তাদেরকে দিয়ে সামান্য কিছু অর্থ দিয়ে সেগুলো কিনে নিয়ে সেগুলো বলায়। এটি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরেছেন। এটা আমারও কোনো মনে হয় যে বিষয়টি অবশ্যই মধ্যে লুকিয়ে রয়েছে। আর রাজনৈতিক দুর্বিসন্ধি তো রয়েছে। জুলাই সনদ নিয়ে গত কয়েক মাস ধরে, মানে সংসদ গঠিত হওয়ার পর থেকেই প্রতিদিনই এটি নিয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে। যদিও 133 অধ্যাদেশে কোনো কোনোটি বিএনপি রহিত করেছে, স্থগিত করেছে, কোনো কোনোটি পাশ করেছে, কোনো কোনোটি স্থগিত, মানে পুনর্মূল্যায়ন করা হবে, নতুন আঙ্গিকে আইনকে আইনের বিষয় বিল উত্থাপন হবে। কিন্তু জামাত, এনসিপি সহ 11 দলের পক্ষ থেকে যে হুঙ্কার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে তারা ধারাবাহিক কর্মসূচিতে যাচ্ছে, এবং সেই কর্মসূচির মধ্য দিয়ে অনেক কিছু ঘটিয়ে ফেলতে পারে এই সরকারের বিরুদ্ধে। এটিকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন, যে মাত্র 1.5 থেকে 2 মাসের মধ্যে এরকম হুঁশিয়ারি, হুঙ্কার? এইখানে জামাতের একটা নৈতিক পরাজয় হয়েছে, যে তারা যে বলছিল যে এগুলো হবে না হবে না, তাহলে এখানে প্রায় 90% বাস্তবায়নের পথে আছে বা বাস্তবায়ন হচ্ছে। বাকি হুম। যে 10% আছে, এগুলোর মধ্যে জামাতের আকাঙ্ক্ষা যদি পূর্ণ করেন, তাহলে আমাদের সেই 1971 সালের স্মৃতি, সেই চেষ্টা, সেই পবিত্র লড়াইকে মাটি চাপা দিতে হবে। আমরা কি সেই মাটি চাপা দিতে চাই? এখানে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে, তাদের যে চাহিদা, যে মুক্তিযুদ্ধের সংজ্ঞা, মুক্তিযুদ্ধ কারা, মুক্তিযোদ্ধারা কারা, যারা 1971 সালে পাক বাহিনীর বিরুদ্ধে, আল বদরের বিরুদ্ধে, আল শামসের বিরুদ্ধে, রাজাকারের বিরুদ্ধে এবং জামাত ইসলামের বিরুদ্ধে লড়াই করেছিল, তারাই মুক্তিযোদ্ধা। এখন জামাতের আকাঙ্ক্ষা জুলাই সনদের ফাঁকে এই জামাত ইসলামের নামটা এখান থেকে সরাই ফেলতে হবে। জামাতের এই আকাঙ্ক্ষা কি পূরণ করা সম্ভব আদৌ? জামাতের আকাঙ্ক্ষা আমাদের সংবিধানের 4 মূলনীতি, যা আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের পরবর্তী সরকারের মাধ্যমে এসেছিল, সেগুলো বদলাই ফেলতে হবে। তো এটাই জামাতের এই ইচ্ছা কি পূরণ করা উচিত? এই ইচ্ছা পূরণ করার মানে উচিত নাকি বলেন? তারপরে আমাদের তারা চাই এই জুলাই সনদের মাধ্যমে দুদক নিয়োগ করবে কে? বিরোধী দলের মতামত নিয়ে নিয়োগ করতে হবে। বিচারক নিয়োগ বিরোধী দলের মতামত নিয়ে করতে হবে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিরোধী দলের মতামত নিয়ে করতে হবে। আমার একটা প্রশ্ন, আজকে বিরোধী দলের জামাত যদি বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেয়, তারপরেও যদি বাংলাদেশ ব্যাংক ফেইলুর হয়, তাহলে মানুষ জামাতকে ধরবে নাকি সরকারকে ধরবে? খুব স্বাভাবিক, সরকারকে ধরবে। হম। হ্যাঁ, পিএসসি যদি জামাতের মতামত নেই গঠন করে, তারপরেও যদি পিএসসি ফল করে, সরকারকে ধরবে না জামাতকে ধরবে? তাই না? জনগণ বলতেছে তোমাদেরকে 1/3 মেজরিটি দিলাম, তোমরা রাষ্ট্র চালাও, আমরা দেখতে চাই তোমাদের পারঙ্গমতা।
কিন্তু জুলাই সনদ বলতেছে না, জনগণের ওই আকাঙ্ক্ষাকে বাদ দিয়ে ওই যে মাত্র 20-25টা বা 30টা বা 50টা আসন পাইছে, ওদের মতামতকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র চালাতে হবে। তাহলে 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 গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, জনগণের যে চাহিদা, যাদেরকে জনগণ দায়িত্ব দিল, বিষয়টা হলো এরকম: জনগণ ভোট দিয়ে সরকার বানাবে বিএনপি কে, আর রাষ্ট্র চালাবে হলো জামাত। এই জুলাইয়ের আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন হয়, তাহলে তো গণতন্ত্রের আকাঙ্ক্ষার মৃত্যু ঘটবে। এখন যে হুঙ্কার হুঁশিয়ারি বা রাজপথ উত্তপ্ত করার যে এক ধরনের সংকেত দেওয়া হচ্ছে, এটিকে খুব সিগনিফিকেন্ট হিসেবে দেখছেন কিনা? এর পেছনে অন্য কোনো খেলা আছে কিনা? না, এরা জামাত, এনসিপি বা এরা যারা আছে, এদের কাছে কিছু টাকা আছে তো, জুলাইয়ের অজুহাতে লুটপাট করা টাকা আছে। এই টাকার ধার কমলে পিছন থেকে লোকবল আস্তে আস্তে কমবে। একটু কমতে দেন, একটু সময় লাগবে, আস্তে আস্তে কমবে। চুরি করা টাকাগুলো নিয়োগ বাণিজ্য করা, বদলি বাণিজ্য করা, এগুলো নিয়ে কমবে, এগুলো নিয়ে অনেক কমবে। আমি আপনার কাছে একটা কথা বলি, সরকার সরকার ভালো চলতেছে, এইটা বুঝবেন কিভাবে জানেন? যদি বিএনপি নেতা কর্মীরা প্রচন্ড হতাশ হয়, হম হম। যদি প্রচন্ড এইরকম বক্তব্য দেওয়া শুরু করে, ত্যাগীদের মূল্যায়ন করা হচ্ছে না, তাহলে বুঝতে পারবেন সরকার ভালো চলছে, দেশ ভালো চলছে। কারণ ত্যাগীদের যদি এত হম হম। সরকার মূল্যায়ন করে, তাহলে তো দেশ বেঁচে দিতে হবে। অনেক অনেক ধন্যবাদ তারেক রহমান আপনাকে। আপনি ভালো থাকবেন। দর্শক আপনারা যারা শুনছিলেন, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।